সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই আশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় আবাসন শিল্পের সম্ভাবনা। আবাসন শিল্পের সম্ভাবনা, আবাসন শিল্পের সম্ভাবনা এবং সমস্যা সব বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রিহ্যাবের সদ্য নির্বাচিত সভাপতি ডক্টর আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন আছেন, তিনিও সদ্য নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিহ্যাব, আব্দুর রাজ্জাক, এবং তিনি আরমা গ্রুপের চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল হয়তো কিছুক্ষণের মধ্যে বা একদিনের মধ্যে হবে, কিন্তু এতক্ষণে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত হয়ে গেছে। আপনাদের দুজনকে অভিনন্দন। থ্যাংক ইউ। আবাসন শিল্প বাংলাদেশের সম্ভাবনা এবং সমস্যা আছে, মানে সম্ভাবনা যেখানে আছে সেখানে সমস্যাও থাকে। 12 বছর পর নির্বাচন হলো, নির্বাচনে আপনারা জয়ী হয়েছেন। আবাসন শিল্পের জন্য আপনাদের করণীয় শুনতে চাই আগে, এরপরে সমস্যায় যাব। ডক্টর আলী আফজাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আবাসন, আপনি জানেন যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার 5টার একটা। এটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আবাসনের, জনগণের আবাসন সমস্যার সমাধান করা। আমরা রিহ্যাব মেম্বার যারা আছি বা প্রাইভেট সেক্টরে যারা আবাসন নিয়ে কাজ করছি, তারা কিন্তু রাষ্ট্রের এই ডেভেলপমেন্টের আমরা পার্টনার বা অংশীদার। আপনি রাইটলি বলেছেন যে লম্বা সময় ইলেকশন হয়নি। ধরেন সেই বিগত সরকারের আমলে পকেট কমিটি হতো, মানে কোনো নির্বাচন হয়নি, জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা কমিটি হতো। ফলে যেটা হয়েছে যে আবাসন সেক্টরে এই নেতৃত্বটা খুব দুর্বল হয়ে গেছে, ইয়াং নেতৃত্ব। এই উইক নেতৃত্বের কারণে আমাদের অনেকগুলো সমস্যা ক্রিয়েট করেছে। আমি রাষ্ট্রকে আসলে সরাসরি দোষ দিতে চাই না, কারণ রাষ্ট্রের কাছে যৌক্তিক দাবি যৌক্তিক সময়ে যদি যথাযথ স্থানে উপস্থাপন করা হয়, রাষ্ট্র মানবে না, আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আমাদের দুর্বল নেতৃত্বের কারণে এটা কিন্তু হয়নি। আমি ধন্যবাদ জানাই যে রিহ্যাব সদস্যদেরকে, যারা গত 18 তারিখে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচিত এই সরকারের আমলে প্রথম কিন্তু ট্রেড বডি রিহ্যাব, তো আপনি জানেন যে একটা বড় সংগঠন, লাইকে বিজিএমই, এটা বড় সংগঠন। আমি এই সেন্সে বলছি যে আমি কয়েকটা ব্যাখ্যা দিতে চাই। যেমন আমাদের রিহ্যাব মেম্বারই কিন্তু 12 জন এমপি হয়েছে, তারপরে একজন মন্ত্রী আছেন, 2 জন প্রতিমন্ত্রী আছেন। তো স্যার, এটা পলিটিক্যাল গুরুত্ব কিন্তু কম না। যদি বলেন যে রাষ্ট্রের কন্ট্রিবিউশন জিডিপিতে আমাদের যদি সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ ধরি, তাহলে প্রায় 18% কন্ট্রিবিউট আমরা করি। এরপরে ফরেন কারেন্সি যেটা আসে আমরা হয়তো এভাবে হিসাব করি না, কিন্তু আমাদের প্লট ফ্ল্যাট সেলের মাধ্যমে টোটালের প্রায় 22% প্লাস মাইনাস কিন্তু আমাদের মাধ্যমে আসে। এমপ্লয়মেন্ট যদি বলেন প্রায় 54% কিন্তু, প্রায় 50 লক্ষ, মানে 5 মিলিয়নের মতো পিপুল এখানে কর্ম আছেন। এখন আসলে আপনি যেটা বলছেন যে পয়েন্টে যে সমস্যা সম্ভাবনার দিকটা, সমস্যা বহুমুখী আছে। একটা হচ্ছে যে দাম বেড়ে গিয়েছে। আমরা তো যে সাপোর্ট ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে আমরা কাজটা শুরু করি। একদিকে আমরা যখন একটা ফ্ল্যাট সেল করি, একটা কমিটমেন্ট দিই, একটা এগ্রিমেন্ট করি, সাডেনলি দেখেন এই যে অয়েল ক্রাইসিসের পরে সিমেন্টের দাম বেড়ে গেছে বস্তা প্রতি 100 টাকা, 50 টাকা, 60 টাকা কোম্পানি বেঁধে। রডের দাম বেড়েছে 10,000 থেকে মানে 20,000 টাকা পর্যন্ত কোম্পানি বেঁধে। আর আমি কিন্তু আমার যে কাস্টমারকে সেল করেছে, আমি কিন্তু দাম বাড়াতে পারবো না, তার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে অলরেডি, সেটা আমাকে বাড়া দিবে না। তো এটা একটা বিষয়, এটা একটা মারাত্মক সমস্যা ক্রিয়েট করেছে আমাদের জন্য। দ্বিতীয় হলো যে আমরা একজন ডেভেলপারের কাছে বা ল্যান্ড ওনার কাছে যখন একটা প্লট নেই, একটা এগ্রিমেন্ট করি যে ঠিক আছে আপনার এই এরিয়াতে আমি G+9 একটা বিল্ডিং করব। নতুন যে ড্যাপটা হয়েছে, ডেফিনেটলি এই সরকার আমলে হয়নি, আগের সময় হয়েছে। 2023 সালে লেটেস্ট ড্যাপ যেটা পাস হলো, 2022 থেকে 35 সালের জন্য ড্যাপ করা হলো। সেই ড্যাপে দেখা যাচ্ছে যে অনেকগুলো এরিয়াতে এই হাইট রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, 4তলা 5তলা বিল্ডিং করা যাবে না। আপনি বলেন যে আপনি ল্যান্ড ওনার, আপনি আমাকে বলেছেন G+9 সে কন্ট্যাক্ট করেছেন, এখন সে কি G+4 কি রাজি হবে? কারণ সে তো 4টা ফ্লোর পাচ্ছে না। তো এই যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে, এটা সলভ করা যেত না তা না, যেত, কিন্তু আমাদের দুর্বল নেতৃত্ব কিন্তু রিপ্রেজেন্ট করতে পারেনি। তারা যদি ওই রাজুকে বা সংশ্লিষ্ট অথরিটি কর্তৃপক্ষের সাথে বসতো, বোঝাতে সক্ষম হতো, আমার বিশ্বাস রাষ্ট্র অবুঝ নয়, তারা বুঝতো। ধন্যবাদ। আপনার কাছে আসবে জনাব আব্দুর রাজ্জাক, আপনি নির্বাচিত হয়েছেন, অভিনন্দন আপনাকে। রিহ্যাব এই যে সমস্যাগুলো আসলো, এখন আমরা প্রথম আলোচনায় যে দাম বেড়ে যাওয়া এবং ড্যাপ সংশোধনের জন্য কি আপনারা কোনো পদক্ষেপ? ধন্যবাদ। আপনাকে আমি একটু ছোট্ট কারেকশন দিয়ে আমার কথা শুরু করি। অ্যাকচুয়ালি
10 সালের পরে 24 সাল পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। পরবর্তীতে 24-26 এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন হয় উৎসমুখর পরিবেশে। সেই নির্বাচনের আমি একজন পরিচালক প্রার্থী হয়ে পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স হিসেবে দায়িত্ব পালন করছি। ঠিক ইন টাইম আবার আমরা নির্বাচন দিয়েছি, আবার আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছি। হয়তো কালকে আমরা দায়িত্বভার গ্রহণ করব। তো যে বিষয়টি আছে যে হ্যাঁ, ড্যাপ নিয়ে যে জটিলতাটা এটি একটি ভয়ঙ্কর। অতীতে আমরা বলছি যে ড্যাপ অনুমোদন হয়েছে, কিছু সহজ হয়েছে, বাট এই কথাটা বাস্তবসম্মত নয়। সে ফর এক্সাম্পল আমি আফতাবনগর বা বনশ্রীর কথা যদি বলি, আফতাবনগরে আমি ইতোপূর্বে 3.5 কাঠা জমির উপরে G+8 আমি 8টা ইউনিট পেয়েছি, সম্মানিত ল্যান্ড ওনার পেয়েছেন 4টা, আমি পেয়েছি 4টা, এবং এইভাবেই আমাদের চুক্তিও করা আছে। বাট রাইট নাও বর্তমান যে ড্যাপটি অনুমোদন হয়েছে তাতে আমি 3 কাঠা বা 3.5 কাঠা জমির উপরে 6টির উপরে ফ্ল্যাট পাচ্ছি না। তাহলে আমি কি করে এই কাজটি করব? এটি একটি মারাত্মক সমস্যা বলে আমরা মনে করি। তা আমি বিশ্বাস করি যে সমস্ত আমাদের চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো আমাদের যে নতুন নেতৃত্ব আসছে এবং আমাদের প্রবীণ যারা সদস্য রয়েছেন তাদেরকে সঙ্গে করে আমরা সরকারকে প্রতিপক্ষ না ভেবে সহায়ক শক্তি হিসাবে, তাদের সহযোগী হিসাবে যদি আমরা সরকারকে বোঝাতে পারি, ডেফিনেটলি এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর মূল্য বৃদ্ধির ক্ষেত্রে যে বিষয়টি এসেছে হঠাৎ করেই আপনার ইরান যুদ্ধে ফুয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে প্রত্যেকটা আইটেমের মূল্য বেড়ে গেছে। সেখানে আই থিঙ্ক এখনও আমরা ক্যালকুলেশন করিনি, তবে আশা করছি 10-15% প্রাইস বেড়ে যাবে। এখন যাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, মনে করেন আপনার সঙ্গে আমার 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা বেচা চুক্তি করেছি, আপনি আমাকে 50 লাখ টাকা অলরেডি পেমেন্ট করেছেন। এখন যদি বলি যে আমি 8,000 টাকার জায়গায় আমার 9,000 টাকা দিতে হবে, এটা আপনার জন্য একটা বার্ডেন। পাশাপাশি আমাকেও কিন্তু উইথ কোয়ালিটি ভবনটি সম্পন্ন করা, এটা আমার জন্য একটি দুরূহ কাজ। এইটা কিভাবে করা যায় এটি আমাদের রিহ্যাবের আমরা দায়িত্ব নিয়ে আমরা নিজেরা বসবো এবং কতটা সরকারের সঙ্গেও আলোচনা করব, আমাদের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব, করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব, করে এটাকে কিভাবে উইন উইন সিচুয়েশনে আসা যায় সেই কাজটি ইনশাল্লাহ আমরা করতে চাই। ধন্যবাদ আপনাকে জনাব আলী আফজাল। আপনি বলেছেন রিহ্যাব একটি বড় ট্রেড বডি, এর প্রথম নির্বাচন হলো এর নির্বাচিত সরকারের অধীনে, বিজিএমইএ বিকেএমই এর মতো। আপনাদের নিজস্ব ভবন আছে? না, নেই। হবে ইনশাআল্লাহ। কবে? আমরা কমিটমেন্ট দিয়েছি যে দায়িত্ব গ্রহণের 3 মাসের মধ্যে আমাদের 24 কাঠা জায়গা আছে উত্তরাতে বিজেএমইর পাশেই, আমরা ওখানে 3 মাসের মধ্যে কাজ শুরু করব। বাট এটা ঠিক যে একটা বড় ভবন হয়তো 2 বছরে শেষ করতে পারবো না, বাট আমরা স্টার্ট করব যতদূর পারি, 2 তলা 3 তলা পর্যন্ত ওঠা যাবে ইনশাআল্লাহ। যারা এখানে বিনিয়োগ করেছিল তারা তো পথে বসে আছে, তাদের জন্য কি আপনারা রিহ্যাবের পক্ষ থেকে কোনো কম্পেনসেশনের ব্যবস্থা করবেন? হ্যাঁ, এখানে 2টা বিষয় আপনাকে বলবো আমি। একটা হচ্ছে যে এটাও আমি দেখছি যে আমাদের আমি বারবারই বলছি যে আমি গভর্নমেন্টের সাথে ফাইট না দিয়ে গভর্নমেন্টের সাথে কথা বলবো না, আগে আমরা গভর্নমেন্টের সাথে আলোচনা করি, গভর্নমেন্ট দেয় কি দেয় না। আমি এর আগে আরও অনেকগুলো অ্যাসোসিয়েশনে ছিলাম। প্রথম কথা হচ্ছে আমাদের অনেকে রিহ্যাবের মেম্বার না। মানে আপনি জানেন যে আমি কিন্তু পুলিশও না, আমি কিন্তু কোর্টও না। আমার পানিশমেন্টের জায়গা আছে, আমার মেম্বার হলে আমি ধরতে পারি, মেম্বার ছাড়া কিন্তু ধরতে পারবো না। তো যারা আমাদের সিড অ্যাসোসিয়েশনে ছিল, যারা মেম্বার ছিল না, তারা অনেক সময় কিন্তু ফার্মারদের চিট করতো, মানে বীজ যেটা। কিন্তু সেটা যখন আমরা গভর্নমেন্টকে বললাম, গভর্নমেন্ট তখন বললো কি, আদেশ দিল যে বীজ ব্যবসা করতে হলে বিএসএর মেম্বার হতে হবে। একইভাবে রাষ্ট্রকে আমরা বলবো যে আপনারা আবাসন ব্যবসাকে করতে হলে তাকে অবশ্যই রিহ্যাবের মেম্বার হতে হবে, একই সাথে রাষ্ট্রের যে রাজুক আছে রাজুকের মেম্বার হতে হবে। যখনই তারা মেম্বার হবে আমি কি ধরতে পারবো তাকে যে আপনি আমার মেম্বার, আপনি যদি অন্যায় করেন আপনাকে ছাড়া হবে না। তো আমি বিশ্বাস করি যে সব ক্ষেত্রে যে পুলিশ লাগবে, আইন লাগবে তা না। আপনি দেখেন ইরানের মতো জায়গায় যুদ্ধ কিন্তু আলোচনা করে একটা লেভেলে আসতেছে। তো এই ছোটোখাটো বিষয়ে আলোচনা করে সলভ করা যায়, আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, তারপরও হয়তো 5% 10% আছে না খারাপ মানুষ, তারা মানবে না। তাদের ক্ষেত্রে আমরা বলছি রাজুক রিহ্যাব জয়েন্টলি আমরা মুভ করে, যদি সে কথা না শুনে তাহলে আমরা পুলিশে যাব, কোর্টে যাব, যাতে এটা সলিউশনে আসে। বাট আমরা অ্যাডামেন্ট, আমাদের রাজ্জাক ভাই আছেন, আমি আছি, আমরা অ্যাডামেন্ট যে 2 বছর দায়িত্ব পাবো। আমাদের কাছ থেকে কোনো ল্যান্ড ওনার বা কোনো ফ্ল্যাট ক্রেতা কোনোভাবেই যেন প্রতারিত না, সেজন্য আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চ ক্ষমতা আছে মেম্বারশিপ বাতিল করে সেটা করবো। আর রাষ্ট্র যদি ওই লিঙ্কেজটা করে দেয় যে রিহ্যাবের মেম্বার না মানে সে ব্যবসা করতে পারবে না, তাহলে কিন্তু সে কিন্তু মেম্বারশিপ ধরে রাখার স্বার্থে হলেও আমাদের প্রস্তাব সে মেনে নেবে, নেগোসিয়েশন আলোচনা যেটা করবো সেটা সে মেনে নিতে বাধ্য হবে। রিহ্যাবের মেম্বার কত আর নন মেম্বার কত? আমরা মোটা থেকে বললে ধরেন যে 1800 আমাদের রেজিস্টার্ড মেম্বার,
যদি ভোটার কম আমাদের, কারণ এই বাণিজ্য মন্ত্রণালয় একটা আইন নতুন করে জারি করেছিল এই সাম্প্রতিক গভর্নমেন্ট 24শে জুলাইয়ের পরে ট্যাক্স ব্যাট তো অনেকগুলো ইস্যু যোগ করেছে, তার কারণে আমাদের এবার ভোটার কিছু 674, বাট আমাদের রেজিস্টার্ড মেম্বার হচ্ছে 1800-র কাছাকাছি। তো কিন্তু বাংলাদেশে এর বাইরেও কিন্তু অসংখ্য ছোট ছোট কোম্পানি আছে যারা যে মানে আপনার অংশীদার ভিত্তিতে বিল্ডিং করতেছে, ছোট ছোট বিল্ডিং করতেছে। আর নট অনলি ঢাকার বাইরেও কিন্তু আপনি একটু বড় সিটি যশোরে করতেছে, বগুড়ায় করতেছে, বিভিন্ন শহরে কিন্তু আছে, বিভাগীয় শহর তো আছেই। তো এই সবাই যদি মেম্বার হয় এই সংখ্যাটা কিন্তু কম হবে না, অনেক হবে। আমি এক্স্যাক্টলি ডেটা বলতে পারছি না, এই সংখ্যাটা কয়েক হাজার হবে। না 5000 প্লাস রাজা কই বলছেন। তো সে যদি 5000 প্লাস যদি মেম্বার হয় এবং তাদেরকে যদি আমরা একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, এবং আমাদের প্ল্যান আছে যে শুধু মেম্বার করা না, আপনি জানেন যে এই বিল্ডিং টেকনোলজিটা কিন্তু একটা প্রযুক্তিভিত্তিক ব্যবসা। আপনাকে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার একটা বিল্ডিং করতে হলে সেটা কস্ট ইফেক্টিভ হতে হবে, কারণ আমাদের যে ক্রেতা আছে তাদের বাইং ক্যাপাসিটির মধ্যে থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এনভায়রনমেন্ট একটা আলোচিত বিষয় সারা দুনিয়াতে, পরিবেশ বান্ধব বিল্ডিং হতে হবে। নাম্বার 3 আর্থকোয়াক কিন্তু আলোচিত বিষয়, যে ভূমিকম্প সহনশীল। এই 3টা ইম্পর্টেন্ট জায়গায় অ্যাড্রেস করতে হবে। যদি করতে হয় আমরা বলতে চাই যে ওই সব মেম্বারদের 5000 মেম্বারদেরকে আমরা ট্রেন ডাক করবো, প্রশিক্ষণ দেবো, ট্রেনিং দেবো। আমরা গরিব দেশ স্বীকার করতে হবে, একইভাবে প্রযুক্তিতেও আমরা কিন্তু গরিব। ইউরোপ আমেরিকার পরেও কিন্তু এখন চায়নার প্রযুক্তি অনেক সস্তা প্রযুক্তি চলে আসছে, তারা কিন্তু জানে কীভাবে কস্ট ইফেক্টিভ বিল্ডিং করতে হয়। আমি দেখলাম রিহাবের কিন্তু অতীত নেতৃত্ব যেটা করেছে লোকালি সব কিছু করেছে, কিন্তু তাদের কোনো গ্লোবাল কানেকশন নাই, রিজনাল কানেকশন নাই। রিয়েল এস্টেট রিলেটেড কিন্তু গ্লোবাল সংগঠন আছে, রিজনাল সংগঠন আছে। কানেকশন তাহলে হয় কি, এক্সচেঞ্জ অফ ভিউজ হয়, এক্সচেঞ্জ অফ নলেজ হয়, তো তখন অনেক কিছু জানা যায়, বোঝা যায়। একইভাবে আমরা যদি দেশে একটা ওয়ার্কশপ করি, ট্রেনিং করি, ওদের এক্সপার্ট হিসেবে নিয়ে আসলাম, তখন আজকে অনেকগুলো বিষয় আদান প্রদান হবে। এর মধ্য দিয়ে আমরা যেটা বলছি যে 3টা কথা বলেছি আপনাকে একটু আগে, যে কস্ট ইফেক্টিভ বিল্ডিং, ভূমিকম্প সহনশীল বিল্ডিং করতে হলে ওই সমস্ত প্রযুক্তি আমাদের লাগবে। তো সেটা আমাদের প্ল্যান আছে যে আমরা সারা বাংলাদেশের মেম্বার থেকে ট্রেন্ড আপ করা, প্রশিক্ষণ দেওয়া, জানানো। একসাথে ইভেন অনেক কিছু রুলস রেগুলেশন জানে না, ছোটো ছোটো ডেভেলপার যারা হঠাৎ করে অল্প কিছু টাকা হয়েছে, ইভেন এমন আমি শুনেছি যে 10 লাখ টাকা দিয়ে ডেভেলপার কোম্পানি হয়ে গেছে, জাস্ট একটা বিল্ডিং কন্ট্রাক্ট করে, মালিকের হাতে 1 কোটি টাকা আছে, অ্যাডভান্স 10 লাখ টাকা সাইনিং ম্যানে দিয়ে সে বিল্ডিং করা শুরু করে। ওর কিন্তু আর কোনো টাকা নেই। ওই যে আপনি বলছেন হারিয়ে যাওয়ার অর্থ কিন্তু এটাই, তার কাছে 4 টাকা নেই, সে করে কি 10 লাখ টাকা সাইন করেই বেচা শুরু করে। কেউ সাকসেস হয়, যদি বেচারা ঠিকমতো হয়ে যাবে টাকা দিয়ে করে ফেলে। অনেকে আছে ঠিকমতো বেচতে পারে না, আলটিমেটলি সে হ্যাং হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি বলাই হয় যে আপনি যে রিহাবের মেম্বার হতে হবে, রাষ্ট্রের মেম্বার হতে হবে, তারপর ডেভেলপমেন্টে আসেন, এবং একই সাথে আপনারা কিন্তু জানেন বিশ্বকারী মানে ডেভেলপ কান্ট্রি আমেরিকা, ইউরোপ, আমেরিকা যে কোনো ট্রেডে ব্যবসা করতে হলে ওই ট্রেডের কিন্তু সার্টিফিকেট লাগে। কিন্তু আমার দেশে তো অবাক বিস্ময় লাগে যে প্রযুক্তিভিত্তিক ব্যবসা কিন্তু তার ট্রেডের কোনো সার্টিফিকেট নেই, তার একটা লাইসেন্স দেবে, সে এই ট্রেড সে বোঝে না, বিল্ডিং টেকনোলজি সে জানে না। তো সেই জায়গায় আমরা বিশ্বাস করি আমরা দায়িত্বে আসলে এই জায়গাটা নিয়ে আমরা কাজ করবো। আমার মেম্বারদের ডেভেলপ করা, মেম্বারদের ক্যাপাসিটি বিল্ডিং করা, একই সাথে রাষ্ট্রের আইন কানুনগুলো জানানো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল রাজ্জাক, যে নন মেম্বার রিহাব যারা ডেভেলপার আছেন তাদের সাথে কি আপনাদের যোগাযোগ আছে বা যোগাযোগ থাকবে? বা না, তারা আমাদের সাথে কেন যোগাযোগ করবে? না হলে আবাসন তো একটা শিল্প, এই শিল্পের কেউ যদি মেম্বার থাকে, কেউ যদি মেম্বার না থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে আমি 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 একজন সাংবাদিক, এখন সব সাংবাদিক তো চ্যানেল আইতে চাকরি করে না, আর সব সাংবাদিকই আমার মতো না, তাই না? কিন্তু সাংবাদিকদেরকে তো একটা রেগুলেশনের মধ্যে আসতে হয়। সেজন্য বলছি যে যারা নন মেম্বার আছে তাদেরকে রেগুলেশনের মধ্যে আনার জন্য আপনারা কি করবেন? ইতোমধ্যেই আমাদের ইশতেহারে সেটা উল্লেখ করেছি, এবং আমাদের রিহ্যাবের সদস্য ছিল 1700 প্লাস, অ্যারাউন্ড 1800, বাট অ্যাক্টিভ আছে ±1000। এর বাইরে +-4000 প্লাস মেম্বার রয়েছে যাদের ওই কিছু টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করেছে অথবা শেয়ার ব্যবসা শুরু করেছে। এটি সাধারণ মানুষ এই ব্যবসার কারণে চরমভাবে প্রতারিত হচ্ছে, শেয়ার ব্যবসা এবং নন মেম্বার। এটা আমাদের রিহ্যাবের পক্ষ থেকে রাজুক এবং আমাদের অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে, আইন মন্ত্রণালয়ের আলোচনা করে আমরা শেয়ার ব্যবসাটাকে বন্ধ করতে চাই। পাশাপাশি যারা রিহ্যাবের মেম্বার না, আমি সম্মানিত যারা ক্রেতা সাধারণ রয়েছে আপনার মাধ্যমে তাদেরকে অনুরোধ করতে চাই যে ফ্ল্যাট কিনবার পূর্বে অবশ্যই সে রিহ্যাবের মেম্বার কিনা এবং সেই কোম্পানিটির প্রিভিয়াস হিস্ট্রিটা কি সেইটা জেনে যদি আপনারা ফ্ল্যাট কিনেন তাহলে আপনারা প্রতারিত হবেন। রিহ্যাবের মেম্বার হওয়ার যোগ্যতা কি এবং এটা সহজ কিনা? রিহ্যাবের মেম্বার হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হলো একটা লিমিটেড কোম্পানি হতে হবে, নাম্বার 1। 1 কোটি টাকা পেইড অফ ক্যাপিটাল থাকতে হবে,
এবং অ্যাটলিস্ট আপনি আপনার ওন ফান্ড অথবা অন্য কোনো পদ্ধতিতে আপনি একটি বিল্ডিং শেষ করেছেন, এটি আপনাকে প্রমাণ করতে হবে। 3টা দালিলিক প্রমাণ, আপনার একটা অফিস থাকতে হবে, সেটি রেন্টাল হতে পারে, আপনার ওন কমপ্লেক্স হতে পারে। এই জিনিসগুলো দিয়ে আপনারা রিহ্যাবে আবেদন করবেন। রিহ্যাবের একটি টেকনিক্যাল টিম রয়েছে, একটি লিগ্যাল টিম রয়েছে, তারা তার কোম্পানি এবং তার প্রকল্প ভিজিট করে, পরিদর্শন করে যখন বলবে যে ইয়েস এই কোম্পানিটি ক্যাপাবল, দেন আমরা সুপারিশ করবে আমাদের মেম্বারশিপ কমিটিতে, এটি উপস্থাপিত হবে। আমরা তাদের সঙ্গে ইন্টারভিউ নিয়ে আমরা যেটাকে যৌক্তিক মনে করি তাকে মেম্বারশিপ দেব, আর যাকে আমাদের কাছে মনে হবে যে না হি ইজ নট ক্যাপাবল, তাকে আমরা মেম্বারশিপ দেব না। এটি হলো নর্মাল প্রসিডিওর। এই মুহূর্তে আবাসন শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এই মুহূর্তে আবাসন শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ 3টি। নাম্বার 1, কনস্ট্রাকশন মেটেরিয়ালসের দাম অনেক বেড়ে গেছে নানাবিধ কারণে, সেটি দেশবাসী বা আপনারা সবাই আপনারা অবগত রয়েছেন। নাম্বার 2, আপনার জমির মূল্য অনেক বেড়ে গেছে। অ্যান্ড নাম্বার 3, আমাদের সম্মানিত ল্যান্ড ওনারদের শাইনিং মানির যে প্রতিযোগিতা, এবং আমরা যারা বুঝে না বুঝে ক্যালকুলেশন না করে, ব্যাক ক্যালকুলেশন না করে 5 কাঠা জমিতে আমরা 1 কোটি 1.5 কোটি টাকা সাইনিং মানি দিচ্ছি। আফতাবনগরে 5 কাঠা জমির দাম 8 কোটি টাকা, আপনি সাইনিং মানি দিলেন 1 কোটি টাকা। তো আপনার একটা ফ্ল্যাটের জন্য তো শুধু জমির জন্য আর সাইনিং মানির জন্য আপনার 1 কোটি 30 লাখ টাকা চলে গেল। এরপরে কনস্ট্রাকশন কস্ট। তাহলে সাধারণ মানুষকে আমরা ফ্ল্যাটটা দিব কী করে? আমাদেরকে শহরতলিতে যেতে হবে সাধারণ মানুষের জন্য। যাদের পয়সা আছে তারা তো 10 কোটি 20 কোটি টাকাতে ফ্ল্যাট কেনা সমস্যা না, কিন্তু যারা সাধারণ মানুষ, হাজব্যান্ড ওয়াইফ জব করছেন, তাদের হয়তো ইনকাম দুজনের মিলে 1 লাখ টাকা, তাদের সংসার পরিচালনা করছে 70-80 হাজার টাকা, তারা ধীরে ধীরে জমিয়ে 20-30 লাখ টাকা জমিয়েছে, তাদের পক্ষে 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনা সম্ভব না। সেই মানুষগুলোর বাজেটই হলো 50-60 লাখ টাকা। 50-60 লাখ টাকা বাজেটে উইদিন দ্য ঢাকা সিটিতে ফ্ল্যাট দেওয়া একেবারে অসহনীয় ব্যাপার। সো সাধারণ মানুষের বাসস্থান করতে গেলে ডেফিনেটলি আমাদের শহরতলিতে যেতে হবে, যেখানে জমির মূল্য কম রয়েছে। অল্প জমিতে হাই রাইজ বিল্ডিং করতে হবে, তাহলে কস্ট ইফেক্টিভ হবে। কনস্ট্রাকশন কস্ট দিয়ে আমরা 4,000 টাকা বা 4,200 টাকা ফ্ল্যাট দিতে পারবো। আর এটা যদি না দেওয়া হয়, আপনি রেস্ট্রিক্টেড করে দেন যে 6 তলা 7 তলার বেশি বিল্ডিং করা যাবে না, তাহলে আপনি সমস্ত কৃষি জমি যদি আপনারা ভবন বানিয়ে ফেলেন, তো এই 18 কোটি লোকে খাবার দিবেন কোথায়? আপনাকে মনে রাখতে হবে, আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে জাস্ট আফটার 20 ইয়ার্স, তার জন্য একটা ঘর লাগবে। সেই ঘরটি ছোট না বড় সেটি বিবেচ্য বিষয় না। তাহলে সেই মানুষটিকে যখন আমরা জায়গা দিতে হবে, ডেফিনেটলি আমাদেরকে উপরের দিকে যেতে হবে। এইভাবে পাশাপাশি সমস্ত কৃষি জমি নষ্ট করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আলী আফজাল। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এসছে ওনার আলোচনায়। আমাদের ছোট্ট দেশ, জনসংখ্যা বেশি, কৃষি জমি রক্ষা করতে হবে, হরাইজন্টাল ভার্টিক্যালের একটা ব্যাপার আছে। ট্যাপে এক এক এলাকায় তো এক একভাবে বোধহয় নির্দিষ্ট করে দেওয়া আছে যে 6 তলা 7 তলা 8 তলা 10 তলার উপরে যেতে পারবে না। এই যদি হয় তাহলে তো আপনি সব এলাকায় সুউচ্চ ভবন নির্মাণ করা সম্ভব হবে না। আর তার মানে হলো কি, বেশি জমি ব্যবহার করতে হচ্ছে। এর সমাধান কি? থ্যাংক ইউ ভেরি মাচ। সমাধান একদম পরিষ্কার। আমরা বলেছি যে আমাদেরকে হরিজন্টাল এক্সপ্যানশন বন্ধ করতে হবে। সরকারকে একসাথে 2টা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একটা হচ্ছে যে বর্ধিত যে মানুষ 2100 সালে 35 কোটি মানুষ হবে, তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে, একই সাথে তার আবাসন ব্যবস্থা করতে হবে। তো সেজন্য একটাই অল্টারনেট, সে হচ্ছে আপনাকে হাই রাইজ বিল্ডিং করতে হবে। হাইট রেস্ট্রিকশন আমার কথা হচ্ছে তুলে দিতে হবে। অনলি রেস্ট্রিকশন থাকবে যেখানে এয়ার ফানেল আছে, যেখানে রাডার আছে, বিশেষায়িত জায়গা ছাড়া বাকি কোথায় হাইট রেস্ট্রিকশন রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেই কারণে হাইট রেস্ট্রিকশন করা হয়েছে সে কারণগুলো কি কি? এখন আসি গভর্নমেন্টকে, আমরা কথাগুলো এক সাইড থেকে বলেছি, প্রাইভেট সেক্টরতে। সরকারের সাইড থেকে আমি যে গভর্নমেন্ট চাকরি করেছি সেই সাইড থেকে আমি কথা বলি। তারা 2টা বিষয় বলতে, প্রথম দিকে বলতে যে আমাদের যে সয়েল, আমাদের যে অবস্থান সব কিছু মিলে আমাদের এখানে বিল্ডিংয়ে লোড নেবে না। এটা একদম একটা ঢাহা মিথ্যে কথা। আপনি দেখেন বিল্ডিং তো 40 তলা আছে, ঢাকা শহরে নাই। আপনি সিটি সেন্টারে জানলে 40 তলা বিল্ডিং, মিরপুরে দেখেন 20 তলা বিল্ডিং তো আছে, কই ডেবে তো যায়নি। তো দ্বিতীয় যে কথাটা এখন বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লজিস্টিক্স নেই। অর্থাৎ এরকম বিল্ডিং যদি খুব বড় বড় করা হয় তাহলে সরকারের পক্ষ থেকে যে লজিস্টিক দিতে পারতেছে না, অর্থাৎ রাস্তা লাগবে, সিওরেজ লাগবে, পানি লাগবে, বিদ্যুৎ লাগবে। আমার বক্তব্য হচ্ছে দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি। আমি ট্যাক্স দিই, ভ্যাট দিই গভর্নমেন্টে, এটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব, গভর্নমেন্টকে করতে হবে। সো গভর্নমেন্টের লং টার্ম প্ল্যান থাকতে হবে।
আপনি চাইলেও কিন্তু মতিঝিলের যে রাস্তাটা আছে এটা আপনি 500 ফিট জীবনও করতে পারবেন না, দুদিকে বিল্ডিং হয়ে গেছে। কিন্তু আপনি চাইলে একটা কাজ করতে পারতেন, এখন যে ট্রেনটা মেট্রো করলেন, মাটির নিচে 3টা করতে পারতেন। রাষ্ট্রের তো 100 বছর পরে প্ল্যান করতে হবে, 200 বছর পরে প্ল্যান করতে হবে, যেটা আপনি প্যারিসে করেছে, রোমে করেছে। আরও 100 বছর আগে করেছে, তখন তারা চিন্তা করেছে 200 বছর পর তাদের পপুলেশন কী হবে সেই চিন্তা করে মাটির নিচে 5টা লাইন করে তখনই তারা। কিন্তু রাষ্ট্রের কিন্তু দূরদর্শী কোনো প্ল্যান নাই। যখন যে সরকার আসতেছে, আমার একটা মজার কাহিনী না বলে পাচ্ছি না আপনাকে। MK আনোয়ার সাহেব মারা গেছেন, উনি জাতীয় আমলা ছিলেন। তা আমাকে ডেকে বললো যে আফজাল সাহেব আপনি তো ভালো এগ্রিকালচার বুঝেন, আমাকে একটা প্ল্যান দেন। তা আমি তো একটা লং টার্ম প্ল্যান দিলাম। বলে না না, এটি দিয়ে হবে না, আমি আপনাকে 4 বছরের প্ল্যান চাইছি। আমি 4 বছর কিছুই করা যাবে না, এগ্রিকালচার 4 বছর একটা ভ্যারাইটি বের করতে 12 বছর লাগে, তবে 4 বছর কী প্ল্যান নেবেন? তো এই যে মেন্টালিটি আমাদের পলিটিক্যাল লিডারদের, আমলাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে লং টার্ম প্ল্যান করতে হবে। আপনি থাকবেন না, আমি থাকবো না, 200 বছর পরে আপনার বাচ্চারা, আপনার নাতিপুতেরা আসবে, তারা কিন্তু গালাগালি করবে যে আমাদের এই বাংলাদেশটাকে একটা মানে বাসযোগ্য রাখে নাই, তারা বাসের অযোগ্য একটা দেশ হিসাবে রেখে গেছে তারা। তো সেই জন্য আমি বলছি লং টার্ম প্ল্যান করে আগাতে হবে। ভার্টিক্যাল এক্সপানশনের বিকল্প বাংলাদেশের নাই। আমার দেশ কিন্তু অস্ট্রেলিয়া নয়, আমার দেশ কিন্তু আমেরিকা নয়। অস্ট্রেলিয়া বাংলাদেশে 71 গুণ বড়, জনসংখ্যা কম, মানুষ হচ্ছে মাত্র 2 কোটি। আমার দেশটা অস্ট্রেলিয়াতে 71 গুণ ছোট, আমার মানুষ হচ্ছে 18 কোটি। সো আমি অস্ট্রেলিয়া চিন্তা করলে হবে না, আমেরিকা চিন্তা করলে হবে না, আমাকে আমার দেশে চিন্তা করে আমাকে আগাতে হবে। আমার দেশের জমি কখনো বাড়বে না, বরং কমবে। তো সেই জন্য একটা হচ্ছে অপশন হচ্ছে ভার্টিক্যাল এক্সপানশন যেতে হবে, এর বিকল্প কিছু নাই। আরেকটা বিষয় আপনি যে বলছেন যে আমি একটু রাজাকের সাথে অ্যাড করি, সাপোর্টের ক্ষেত্রে রাষ্ট্রেরও কিছু সাপোর্ট লাগবে। আপনি যেটা বলেছিলেন, রাষ্ট্রের একটা হচ্ছে নীতি সহায়তা লাগবে আমাদের। আরেকটা হচ্ছে আপনি দেখেন যে আমি মানুষের মৌলিক অধিকার সংবিধানে যেটা বলেছিলাম, আবাসনের কিন্তু মৌলিক অধিকার একটা। আপনি অন্যের জন্য কৃষি সাবসিডি দিচ্ছেন, চিকিৎসা সাবসিডি দিচ্ছেন, শিক্ষায় সাবসিডি দিচ্ছেন, সব জায়গায় যাচ্ছে। শুধুমাত্র আবাসন সেক্টরে সাবসিডি তো দূরের কথা, আমাদেরকে প্রত্যেকটা তাই গলা টিপে ধরা হচ্ছে। এবং দেখেন সেটা কোথায়, সেটাকে রাষ্ট্রও পায় না। মজার বিষয়, রাষ্ট্র পেলে কিন্তু আমার রাজ্যের টাকা দিতে আপত্তি নেই। যদি রাষ্ট্র আমার টাকা নিয়ে রাস্তা করে, আমার কোনো আপত্তি নেই। আমি রাজুকে একটা প্ল্যান পাস করতে আমার একজন মেম্বারের যে পরিমাণ ঘুষ দিতে হয়, সরকার কিন্তু সেখান থেকে পায় খুবই সামান্য। আমি যদি নমিনাল একটা এক্সাম্পল বলি, এটা রূপক এক্সাম্পল, রাষ্ট্র যদি 1 লাখ টাকা পায়, আরও 10 লাখ টাকা দেওয়া হচ্ছে আন্ডার হ্যান্ডে। তো আমি বিশ্বাস করি বর্তমান নির্বাচিত সরকার, তারা জিরো টলারেন্স, তারা বারবার বলেছেন যে এই ঘুষ দুর্নীতির ব্যাপারে। তো এই জায়গাটা যদি শক্ত হয়, আমি রাষ্ট্রের পক্ষ থেকে আমি বলছি, আমাদের সাপোর্ট লাগবে না, খালি আমাদের দুর্নীতিটা বন্ধ করে দেন, আমরা কিন্তু অনেক কম দামে ফ্ল্যাট দিতে পারবো, অনেক কম দামে দিতে পারবো ফ্ল্যাট। ধন্যবাদ আপনাকে আব্দুর রাজ্জাক। এই যে আন্ডার টেবিল ডিলিংয়ের কথা বললেন, ঘুষ বন্ধ করার কথা বলছেন, নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা রেখেছেন, এটা কি সম্ভব? সরকার যদি চাই এটি উইদিন এ মান্থ করা সম্ভব। এটি মানে সম্ভব নয়, এটির সাথে আমি দ্বিমত পোষণ করছি। আফজাল ভাই অত্যন্ত যৌক্তিক একটা কথা বলেছেন যে আমার যদি আন্ডার মানিটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ডেফিনেটলি ফ্ল্যাটের দাম পার স্কোয়ার ফিট 500 থেকে 700 টাকা কমে যাবে। 500 থেকে 700 টাকা কমে যাওয়া মানে 1500 টাকা কমে গেল। তাহলে আমি যে ফ্ল্যাটটা এখন 10,000 টাকা বিক্রি করবো, সেটা আমি 8,500 টাকা বিক্রি করতে পারবো। আর এই টাকাটা রাষ্ট্র পাচ্ছে। আপনার অনেকগুলো সমস্যার একটি সমস্যা হলো যে আমি একটা ফ্ল্যাট আপনার কাছে বিক্রি করছি 1,30,00,000 টাকায়, রেজিস্ট্রি অফিসে ফ্ল্যাটটা আপনাকে আমি রেজিস্ট্রি করে দিচ্ছি মাত্র 30 লক্ষ টাকায়। 1 কোটি টাকা কিন্তু ব্ল্যাক মানি হয়ে গেল। জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও দেখছি একই। আচ্ছা, এখানে আমি আসতেছি এই কথাটা। তাহলে আপনি আমাকে টাকা দিলেন 1,30,00,000, আমি যখন ডিড করে দিচ্ছি আপনার কাছে শুধু 30 লাখ, এবং এই 30 লাখ টাকার 15% বা 14% আমি রেজিস্ট্রি খরচ দিচ্ছি রাষ্ট্রের কোষাগারে। সেইটা না করে রেজিস্ট্রি খরচটা যদি আমি 3% বা 4% নিয়ে আসি, আর আমার পুরো টাকাটা যদি 30 লাখ টাকায় যদি দেখানো হয়, তাহলে এই যে ব্ল্যাক মানি এটি বন্ধ হলো। এবং আমরা যারা ডেভেলপার, আপনারা যারা ক্রেতা, আপনারা এনবিআরের কাছে, রাষ্ট্রের কাছে প্রতারক হিসাবে প্রমাণিত হচ্ছেন। আপনার বিরুদ্ধে আপনার একজন সহকর্মী অভিযোগ দিল যে মিস্টার মাসুম 1,30,00,000 টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, উনি রেজিস্ট্রি করেছেন 30 লাখ টাকা। এই আপনার পিছনে খোঁচাখুচি শুরু হয়ে গেল। সব সমস্যারই সমাধান হচ্ছে আন্ডার মানি দিয়ে। সো রাষ্ট্রকে বিবেচনা করতে হবে, আমার ফ্ল্যাট আমি রেজিস্ট্রি খরচ 3% করব, 4% করব, তাতে রাষ্ট্র কিন্তু লাভবান হবে। আমার 20টি অ্যাপার্টমেন্টে মানুষ বসবাস করছে লাস্ট 15 ইয়ার্স, তারা আজ পর্যন্ত ফ্ল্যাটগুলো রেজিস্ট্রি করে নেননি। ক্ষতিগ্রস্ত কে? রাষ্ট্র।
এই 20টি ফ্ল্যাটে অন্তত 2 কোটি টাকা রাষ্ট্র কর পেতেন। কেন রেজিস্ট্রেশন করেননি? ওই যে রেজিস্ট্রি খরচ উনি চিন্তা করছে আমি আবার বিক্রি করব, রেজিস্ট্রি করতে গেলে আবার সেম রেজিস্ট্রি খরচ দিতে হবে, কোম্পানির কাছে ফ্ল্যাট আছে থাক, সে তো ভোগ করছে। সো এই জিনিসগুলো আমরা ইতিপূর্বেই যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিলেন আমরা আমাদের রেহাবের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের আইন আসিফ নজরুল সাহেবের কাছে আমরা গিয়েছিলাম, এই কথাগুলো আমরা উপস্থাপন করেছিলাম। বর্তমান নির্বাচিত সরকারের কাছে আমাদের একই বক্তব্য থাকবে, আমাদের রেজিস্ট্রেশন কস্ট কমানো হোক, আমাদের পুরো টাকাটার উপরে দলিল করা হোক। এখানে রাষ্ট্র অনেক টাকা আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।